গুড মর্নিং, সুপ্রভাত। ইতিমধ্যে তোমরা বিজ্ঞপ্তি পেয়ে গেছো এসএলএসটি পরীক্ষার। মোটামুটি বাড়িতে প্রিপারেশন শুরুও করে দিয়েছো। কিন্তু আমরা জানি যে কোনো সাবজেক্টেরই একটা গাইড প্রয়োজন পড়ে, যে এই নির্দিষ্ট সময়ের মধ্যে কিভাবে আমরা পড়াশোনা করলে তবে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, বিষয়টা হলো শিক্ষা বিজ্ঞান বা এডুকেশন। এই বিষয়ের যে বিষয় আমরা আলোচনা করব আজকে, প্রথমে আমার পরিচয় একটু দিয়ে নিই। আমি ডক্টর সুমন কুমার ঘোষ, চুঁচুড়ায় বাড়ি। আমি একটি প্রাইমারি টিচার্স ট্রেনিং এবং বিএড টিচার্স ট্রেনিং যে কলেজ রয়েছে তার সঙ্গে যুক্ত রয়েছি। আর আজকে এই শিক্ষা বিজ্ঞান বিষয়ের প্রথমে একটু সিলেবাস সংক্রান্ত বিষয় আলোচনা করে নিচ্ছি, কারণ কিভাবে পড়বে এই 3 মাস সময়ের মধ্যে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এত বড় সিলেবাস এই কম সময়ের মধ্যেও শেষ করতে হবে। তবে হ্যাঁ, একথা ঠিক যে তোমাদের প্রত্যেকের এটা বিষয় একটা, অর্থাৎ শিক্ষা বিজ্ঞান নিয়েই তোমরা পড়াশোনা করেছো, অনেকটা ধারণাই তোমাদের আছে। শুধুমাত্র একটু গাইড, অর্থাৎ আমরা কি করে থাকি, একটু পথ দেখানো, সেই পথটা আমরা দেখাবো। অর্থাৎ আমি বলবো সেই অনুযায়ী তোমরা একটু পড়াশোনা করবে, এবং মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি, বিএ ক্লাস বা এমএ ক্লাসে যেভাবে পড়াশোনা করেছো তার থেকে কিন্তু এই চিন্তাধারাটাকে একটু পরিবর্তন আনতে হবে। অর্থাৎ বেশি সময় দিতে হবে এবং ভাবতে হবে। আমরা যেটা করে থাকি, কোনো একটা বিষয় পড়ার পর সেটাকে নিয়ে আর ভাবি না, ভাবি পরবর্তী যে টপিকটা আছে কখন পড়বো, সিলেবাসটা কখন শেষ করব। উদ্দেশ্য থাকে আমাদের সিলেবাস শেষ করার, কিন্তু একটা নির্দিষ্ট টপিক বা বিষয় সেটা কতটা আমার নলেজ হয়েছে সেটা তো জানতে হবে। সেইটা সম্পর্কে আগে ওয়াকিবহাল হও। তো সিলেবাসের সেই বিষয়গুলো পড়তে গিয়ে দিনে কতটা সময় দেব, এখন নিশ্চয়ই একজন ক্লাস 5-এর স্টুডেন্টের মতো কেউ বলবে না যে স্যার আমি সন্ধে 6টায় পড়তে বসি, 8টায় উঠি। এরকম কোনো সিস্টেম নয়। পড়াশোনাটা করার ক্ষেত্রে সারা দিনের যে কোনো সময় তুমি ব্যবহার করতে পারো। যে সময়টা তোমার হাতে রয়েছে সেটা দিনে 14 ঘন্টা হতে পারে, 4 ঘন্টাও হতে পারে, কিন্তু সেই টপিকটা যেন মাথায় থাকে। এবং প্রত্যেক সপ্তাহের শেষে একটা দিন বেছে নেবে যেদিন সারা সপ্তাহের পড়াটাকে রিভিশন করতে হবে, কারণ এখানে সবকিছু কিন্তু শর্ট প্রশ্ন থাকছে। কারণ এখানে নিজের মতো করে লিখে দিয়ে বুঝিয়ে দেবো সেটার কিন্তু উপায় নেই। সঠিক উত্তর জানা থাকলে তবেই কিন্তু তুমি নম্বর পাবে। তাহলে সেক্ষেত্রে উপায় কি, বারবার প্র্যাকটিস বা অনুশীলন করতে হবে। বিষয়গুলো বারবার বলছি, টপিকগুলো তোমরা প্রত্যেকেই জানো, সিলেবাস তোমরা ইতিমধ্যে দেখে নিয়েছো। যদিও আজকে আমি আরেকবার বলে দেবো কি কি সিলেবাস রয়েছে। প্রত্যেকটা টপিকের যে ওয়ার্ড বা শব্দগুলো রয়েছে যদি বুঝতে পারো, এখানেই কিন্তু অনেকগুলো প্রশ্নের উত্তর তোমরা লিখে আসতে পারবে। তো সিলেবাসের মধ্যে কি কি রয়েছে, যে দিকগুলো রয়েছে, দার্শনিক যে ভিত্তি, আমরা দর্শন তো করতেই হবে। তোমরা জানো যে প্রাচীন যুগের যে শিক্ষা ব্যবস্থা ছিল সেখানে কিন্তু ফিলোসফি বা দর্শন কেন্দ্রিক ছিল। তাহলে কি বর্তমান শিক্ষা ব্যবস্থায় নেই? অবশ্যই আছে। দর্শনকে বাদ দিয়ে আমরা কিছু ভাবতে পারি না। একটা কথা হয়তো তোমরা শুনেছো যে বিজ্ঞান সবসময় বলে যে প্রমাণ পেলে আমি আর কিছু বলবো না, প্রমাণ পেয়ে গেছি এখানে আমি স্টপ করে দিচ্ছি। কিন্তু দর্শন বলে আরো ভাবতে হবে। তাহলে যে কোনো সাবজেক্ট বা বিষয়ের মধ্যে কিন্তু এই দর্শন ভাবনা লুকিয়ে রয়েছে। তাই দর্শন সম্পর্কে আমাদের আলোচনা করতেই হবে, জানতে হবে, এবং সেখানে অবশ্যই মার্ক্সবাদ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেই সম্পর্কে আমরা পড়বো বা জানবো, এবং বাস্তববাদ সম্পর্কেও আমাদের জানতে হবে। এছাড়াও যেহেতু এডুকেশন, আমরা জানি শিশুদের মনকে বুঝতে হয়, একটা শিক্ষার্থীর মনকে বুঝতে হয়। এই যে কেন আমাদের পড়ায় মন বসে না, যেগুলো আছে আমাদের মনোযোগ আছে চ্যাপ্টার, সেখানে গিয়ে আমরা জানবো। তাহলে প্রথম অধ্যায়ের মধ্যে কিন্তু এই দার্শনিক ভিত্তিগুলো পাঠ পাঠ করে আমাদের জেনে নিতে হবে। তার সঙ্গে বলা আছে আমাদের এই পশ্চিমবঙ্গের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যে শিক্ষার কারিকুলাম বা পাঠ্যক্রম, সেই সম্পর্কে মূল্যায়ন করার কথা। সেগুলোও তোমরা বিএ ক্লাসে পড়েছো। এরপর যেটা রয়েছে শিক্ষার মনস্তাত্ত্বিক ভিত্তি। মনস্তাত্ত্বিক ভিত্তির মধ্যে প্রথমেই একটা সহজ টপিক রয়েছে, বৃদ্ধি এবং বিকাশ। আমি কেন সহজ বললাম, এই কারণেই সহজ বললাম, বৃদ্ধি বিকাশ শব্দটার সঙ্গে আমাদের পরিচিতি আছে, আমরা এক কথায় বুঝিয়ে দিতে পারি।
এক অর্থে সহজ হলেও এর পরিধি কিন্তু বিস্তৃত। দুটো মাত্র শব্দ, বৃদ্ধি আর বিকাশ, কিন্তু আলোচনার পরিধি কিন্তু অনেক বিস্তৃত। কারণ যখন বিকাশ অধ্যায়টায় আমরা যাব জীবনের স্তর ধরে ধরে, তখন মনে হয় কোন সময় কি বিকাশ হচ্ছে যেন মনে থাকছে না। সেটা কিভাবে পড়বো সেটা আস্তে আস্তে আমরা জেনে নেব। এই চ্যাপ্টারে আর একটা জিনিস রয়েছে, পার্সোনালিটি, ব্যক্তিত্ব। একটা মানুষের ব্যক্তিত্ব কখন গড়ে ওঠে, কি কি করলে, কিভাবে নিজেকে প্রেজেন্ট করলে বা তুলে ধরলে তবে তার মধ্যে সেই পার্সোনালিটি রয়েছে, যেটা হয়তো আমার মধ্যে নেই, তোমার মধ্যে নেই, হয়তো অন্য একটা ব্যক্তির মধ্যে আমরা লক্ষ্য করছি। তার মানে বাড়তি কিছু জিনিস তার মধ্যে রয়েছে। সেগুলো কি কি, কোন পয়েন্টগুলো থাকছে তার মধ্যে। এছাড়াও রয়েছে যেটা সংযোগবাদ, অর্থাৎ যেখানে আমরা তত্ত্বগুলো পড়বো, থর্নডাইক, প্যাভলভ, স্কিনার, গেস্টাল তত্ত্ব আছে। প্রত্যেকটা নামের সঙ্গে তোমাদের পরিচিতি আছে এবং তোমরা পড়েছো। আর মনোযোগ এবং স্মৃতি, এই যে এতগুলো কথা এই মুহূর্তে আমি বললাম, এগুলো প্রত্যেকটা মাথায় রাখতে হবে আমাদের। আজকে দুটো টপিক এই মুহূর্তে বললাম, এক্ষুনি যদি তোমাদের প্রশ্ন করা হয় আমি দুটো টপিকের কি কি বললাম, দেখবে চারজন ব্যক্তি চার রকম বলছে। কেন? কারোর হয়তো দেখা গেল মনে রাখার ক্ষমতাটা এমন, সে হয়তো একটু অন্যমনস্ক ছিল, চারটে কথা শুনলো, দুটো শুনলো না। আর কেউ আছে টু দা পয়েন্ট বলে দিল, স্যার আপনি এই বলেছেন। কি করে পারলো? এই কারণেই পারলো, সে কানটাকেও কিন্তু সচেতন রেখেছিল, সে শুনছিল ঠিকঠাক, তাই বলতে পারলো দুটো টপিকের মধ্যে এই এই বিষয় আলোচনা করতে হবে। তাহলে মনোযোগটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং মনে রাখা, স্মৃতিতে ধরে রাখার ক্ষমতা, কতক্ষণ ধরে রাখতে পারছি সেটাও একটা বিষয়। সেই সম্পর্কেও আমরা জানবো যে কিভাবে এই স্মৃতির মধ্যে ধরে রাখতে হয়। তাহলে দুটো পয়েন্ট। এরপর যেটা, এটা তো ঠিক কথাই, আমরা মানুষ হলেও বাস করি কোথায়? সমাজে। পরিবারের মধ্যে রয়েছে মানুষ, আর সেই পরিবার রয়েছে সমাজে। তাহলে সমাজকে আমরা জানবো না, তাহলে কিভাবে আমরা এই সমাজের সঙ্গে সামাজিকীকরণ করছি, কি কি পদ্ধতি রয়েছে, গোষ্ঠী, দল, সভা, সমিতি, এই বিষয়গুলো তো আমাদের জানতেই হবে। তার সঙ্গে সার্বজনীনতা, এবং কোথায় একটা সমতা রয়েছে। আমরা সবসময় এখন বলছি কোনো জিনিসের সঙ্গে কোনো জিনিসের যেন ভারসাম্য আমরা খুঁজে পাচ্ছি না, সমতা যেন নেই। শিক্ষা ব্যবস্থার মধ্যে সেই সমতা কিভাবে আনতে হবে হবে কোন কোন দিক আলোচনা করলে, কোন কোন বিষয়কে তুলে ধরলে, নতুন কোন কোন বিষয় যুক্ত করলে তবে শিক্ষার পরিকাঠামোর মধ্যে একটা সমতা আসবে, সেই সম্পর্কেও আমাদের ধারণা লাভ করতে হবে। থাকলে তারা কারা, কতজন, পার্সেন্টেজই বা কি, কেন এরকম পরিস্থিতি এখনো বর্তমান প্রযুক্তির যুগে, সেই সম্পর্কে আমরা 3 নম্বর অধ্যায় থেকে জানব। পরের অধ্যায় আবার ফিরে যাচ্ছে প্রাচীন যুগে। সবসময় ইতিহাসকে ধরেই আমরা এগিয়ে চলেছি, কারণ এই মুহূর্তটা কেটে যাওয়ার পরই তো আমার কাছে আজকের যে ক্লাসের কি করালাম এটাই তো আমার কাছে ইতিহাস হয়ে যাবে। তো সেই জন্য ইতিহাস আমাদের জীবনের সঙ্গে যুক্ত হয়েই রয়েছে। তাহলে প্রাচীন মধ্যযুগ, সেই সময়কার শিক্ষা ব্যবস্থা কেমন ছিল এই অধ্যায়ে জানতে হবে। যেখানে ব্রাহ্মণ্য শিক্ষার কথা, গুরুকুল শিক্ষার কথা আমরা জানি, তখন গুরু বলা হতো শিক্ষককে। তো সেই শিক্ষা ব্যবস্থা এবং মধ্যযুগের যে মুসলিম শিক্ষা ব্যবস্থা কি ছিল, তার বৈশিষ্ট্য কি, কিভাবে পড়াশোনা হতো, বিদ্যালয়গুলো কেমন ছিল, শিক্ষার পরিকাঠামো কি ছিল, সেই সম্পর্কে আমরা এই অধ্যায়ে জানব। এরপর রয়েছে কি, আবারও ইতিহাস। কিসের ইতিহাস? শিক্ষার ইতিহাস। কিভাবে এই শিক্ষা ব্যবস্থাগুলো এলো, কারা চালু করলেন, কোন কোন দিক তুলে ধরলেন, এই যে বা পদ্ধতি বা মেথড অ্যাপ্লাই করব কিভাবে, কি কি নীতি মেনে এই কাজগুলো করা হবে, শিক্ষক কতজন, বৈশিষ্ট্য থাকবে, এগুলো তো আমাদের জানা প্রয়োজন। তো সেই সম্পর্কে ইতিহাস আমাদের জানতে হবে, যেখানে উডের ডেসপ্যাচ রয়েছে, স্যাটলার কমিশন, ওয়ার্ধা পরিকল্পনা, সার্জেন্ট পরিকল্পনা, এইগুলো সব আমাদের জানতে হবে। এরপর রাধাকৃষ্ণন কমিশন, কোঠারি কমিশন, মুদালিয়ার কমিশন, তোমরা প্রত্যেকেই জানো এই 3টে কমিশনে তাদের সদস্য সংখ্যা, সভাপতি গিয়েছিলেন, কত পাতার রিপোর্ট পেশ করা হয়েছিল, কি সুপারিশ হয়েছে, কি কি সৃষ্টি করে গেছে, এবং এর মধ্যে ভুল ত্রুটি কি আছে। এই দিকগুলো যদি ছোট ছোট আকারে আমরা জেনে নিই, তাহলে কিন্তু পরীক্ষায় প্রশ্ন এলে সেখান থেকে অবশ্যই আমরা উত্তর লিখতে পারবো। পরের অংশে কি রয়েছে?
পরের অংশে আমাদের যে সমস্ত শিক্ষাবিদরা রয়েছে, আমাদের প্রাচ্যের শিক্ষাবিদ, যাদেরকে আমরা সব সময় স্মরণ করে থাকি, কখনো মনীষী বলে থাকি, কখনো শিক্ষাবিদ, কখনো কবি, কখনো সাহিত্যিক, বিভিন্ন দিকের সঙ্গে তারা যুক্ত হয়ে রয়েছেন। তো শিক্ষার ক্ষেত্রেও তারা তাদের বক্তব্য বলে গেছেন, যেটা এখনো আমরা ফলো করে চলেছি। যেমন তাদের মধ্যে রয়েছেন বিদ্যাসাগর, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, গান্ধীজি। তাদেরও মতামত শিক্ষা সম্পর্কে কি বলেছেন, বা সত্যিই কি সেগুলো ঠিকঠাক ছিল, ত্রুটি ছিল, সেগুলো আমাদের জানতে হবে, কারণ সবসময় কম্পেয়ার করতে হবে। এখন আমরা বর্তমান যুগে দাঁড়িয়ে তাদের কথা পড়বো কেন, এই প্রশ্নটা তো প্রথম উঠে আসছে। রবীন্দ্রনাথ তো কখন বলে গেছেন, সেই সময় তৎকালীন সময়ের বিষয়গুলো আজকে আমরা পড়তে চলেছি কেন? তাহলে আজকে যখন প্রশ্নটা আসবে, কিভাবে প্রশ্নটা আসতে পারে, সেই সময়ের দিকে তাকিয়ে নাকি বর্তমানের দিকে তাকিয়ে? বর্তমানে যে সিলেবাসগুলো তৈরি হয়েছে তার সঙ্গে কোনো মিল আছে? সত্যি কি তাদেরকে আমরা অনুসরণ করছি? তো সেইটা আমরা পড়লে জানতে পারবো। এরপর রয়েছে পাশ্চাত্যের শিক্ষাবিদ, কারণ দুটোর মধ্যে যদি আমরা কম্পেয়ার না করি বুঝতে পারবো না শিক্ষা ব্যবস্থাটা কোন জায়গায় রয়েছে। পাশ্চাত্যের ক্ষেত্রে রুশো, পেস্তালাসি, ডিউই, ফয়েবেল তোমরা পড়েছো, এগুলো তাদের সম্পর্কেও আমরা জানবো। তারা কি কি সৃষ্টি করে গেছেন, প্রাচ্যের সঙ্গে পাশ্চাত্যের যে মেলবন্ধন কখনো ঘটেছে, কখনো বিপরীতমুখী ভাবনা, সেই তুলনামূলক আলোচনাও কিন্তু আমাদের করতে হবে। এরপর রয়েছে গণমাধ্যম। এখন বর্তমান যুগ তো গণমাধ্যমকে বাদ দিয়ে নয়, এই যে আমাদের আজকে ক্লাস হচ্ছে এটাও তো গণমাধ্যমেরই একটা অংশ। তো এইভাবে যে প্রচার, তোমাদের সামনাসামনি পৌঁছে যাওয়া, তোমাদের কাছে সহজে চলে যাওয়া, যত রকমের গণমাধ্যম আছে, রেডিও রয়েছে, টিভি রয়েছে, চলচ্চিত্র রয়েছে, সব বিষয়গুলোই কিন্তু জানতে হবে যে তাদের ভূমিকা কি ছিল শিক্ষার ক্ষেত্রে। সত্যি চলচ্চিত্রের ভূমিকাটা কোন জায়গায়, রেডিও কি ভূমিকা পালন করে, বৈশিষ্ট্য, আর সবসময় তার বিপরীত দিকগুলো, অর্থাৎ অসুবিধা বা ত্রুটি আমাদের জানতেই হয়। যতক্ষণ না আমরা ত্রুটিগুলো জানবো ততক্ষণ কিন্তু আমরা ওভারকাম করে বেরোতে পারবো না, যে সত্যিতে এই জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে আর কোন কোন নতুন দিক রয়েছে। তার জন্য কিন্তু ভুল বা ত্রুটিগুলোকে আমাদের খুঁজে বার করতে হবে। এই জন্য দেখবে কখনো কখনো আমরা যখন সাহিত্যিকদের কথাও পড়ি, এডুকেশনের ক্ষেত্রেও যখন পড়ি শিক্ষাবিদদের কথা, তখন দেখবে তারা কি কি লিখে গেছেন, কি কি বক্তব্য বলে গেছেন, তার মধ্যে ভুলগুলোকে আমরা ধরার চেষ্টা করি। যখনই আমরা ভুলগুলোকে ধরতে যাচ্ছি তার মানেই হচ্ছে খুব গভীরতরভাবে আমরা পড়াশোনা করছি। কারণ গভীরভাবে পড়াশোনা না করলে ওইখান থেকে আমরা বার করতে পারবো না যে কোন জায়গাটায় ভুল ছিল। তখনই তোমার মাথায় থেকে যাচ্ছে টপিকের বিষয়গুলো। আর যদি জাস্ট একটা রিডিং পড়লাম, পড়ে রবীন্দ্রনাথ এই এই বলেছেন বলে আমি জেনে ছেড়ে দিলাম, এটা করলে কিন্তু গভীরে প্রবেশ করা গেল না। তখন কিন্তু অন্য ধরনের কোনো একটা প্রশ্ন দিয়ে দিলে, যখন চারটে অপশান দেবে, সেখান থেকে তুমি সঠিকটাকে নির্বাচন করতে পারবে না। তাই একটু ডিটেলসে রিডিং করার প্রয়োজন আছে বাড়িতে। এরপর আছে নির্দেশনা পরামর্শ দান। এটাও তোমরা পড়েছো, যারা বিএড করেছো, ডিএড করেছো, তারাও সেখানে পড়েছো যে কিভাবে নির্দেশ দান করা হচ্ছে, কি কি পরামর্শ দেওয়া হচ্ছে, সেই বিষয়গুলোও আমাদের জানতে হবে। আর আমরা জানি মানসিক স্বাস্থ্য, শরীর স্বাস্থ্য, মন, এটা যদি ঠিক না থাকে কি পড়াশোনা হবে? এটা তো আমরা প্রত্যেকেই বলি যে আজকে স্যার শরীর ভালো নেই, আজকে আমাকে একটু তাড়াতাড়ি ছেড়ে দেবেন, বা আজকে আমার ভালো লাগছে না, পড়তে ইচ্ছা করছে না, বাড়িতে মা বাবা বকাবকি করছে, কিরে এখনো শুয়ে আছিস কেন, সে হয়তো বলছে যে আমার শরীরটা ভালো নেই। মন, শরীর, স্বাস্থ্য যদি ঠিক না থাকে তাহলে পড়াশোনা করবো কি করে? তো সেই জায়গা থেকে স্বাস্থ্যের দিকে তাকিয়ে কোন কোন দিককে আমরা গুরুত্ব দেব, কেন, মানে মাথার ওপর কি অনেক চাপ পড়ে যাচ্ছে, তুমি কেন মনে রাখতে পারছো না? তুমি বললে আমি তো অনেকক্ষণ ধরে পড়লাম এই টপিকটা, কিন্তু স্যার দেখুন আমি মনে রাখতে পারছি না, চারটে লাইন বলার পর আমি ভুলে যাচ্ছি। পড়ার সিস্টেমে ভুল হচ্ছে। কেন এতটা টেনশন নিচ্ছ, কি সমস্যা হচ্ছে? তাই মানসিক স্বাস্থ্যকে সবসময় সচল রাখতে হবে। তার জন্য কি কি পন্থা রয়েছে সেটাও আমাদের শিক্ষা বিজ্ঞান আলোচনা করে দিয়েছে। এরপর যে বিষয়টা রয়েছে, একটি গুরুগম্ভীর বিষয়, দুটো টপিক, একটা হচ্ছে পরিমাপ আর মূল্যায়ন। আমরা জানি, আমরা অনেক সময় বলি না মেপে নিচ্ছি, এই মেপে নিচ্ছি কথাটা কিন্তু অনেক রকমের মানে হয়। তুমি কি একটা মানুষকে মেপে নিচ্ছ? তুমি তার দিকে তাকিয়ে কি বুঝে নেবার চেষ্টা করছো তার কতটা কি জ্ঞান আছে? তাকে দেখে কি তুমি উপলব্ধি করতে পারছো এই মানুষটা কেমন? পরিমাপ করছো তার। আর মূল্যায়ন কি? তার বক্তব্য, তার প্রেজেন্টেশন, তার কথাবার্তা, তার ডিগ্রি, তার সার্টিফিকেট, সব কিছুর মধ্য দিয়ে তাকে মূল্যায়ন করছো। কিন্তু তার যে ধাপগুলো আছে, এখন তোমরা বর্তমানে দেখেছো রেজাল্টের সিস্টেম কিভাবে গ্রেড মার্কিং হয়েছে, চেঞ্জ হয়ে যাচ্ছে বারবার।
তো এই মূল্যায়নের স্ট্রাকচার বা সিস্টেমগুলোকেও কিন্তু আমাদের জানতে হবে, তার নামগুলোকে আমাদের বুঝতে হবে কাকে বলে, সেগুলো না জানলে তো পরীক্ষা লিখে আসতে পারবো না। আর রয়েছে যে টপিকটা, সেটা হচ্ছে স্ট্যাট অর্থাৎ পরিসংখ্যান, মিন মিডিয়ান মোড। অনেকে আবার এই জায়গাটার দিকে তাকে শিক্ষা বিজ্ঞান সাবজেক্ট নিয়ে পড়তেই চায় না, কারণ তাদের মতে এখানে একটা অঙ্ক বা গণিতের বিষয় রয়েছে, তাই আমি সেই সাবজেক্টটা পড়বো না। কিন্তু না, একেবারেই পাটিগণিত বীজগণিতের অঙ্কের মতো নয়। স্ট্যাট খুব সহজ, তোমরা নিজেরা অনেক অভ্যাস করেছো, জানো মিন মিডিয়ান মোড খুব সহজ একটা বিষয়। ছোটখাটো প্রশ্ন এখান থেকে দেওয়া হয়, এমনও গভীরতর প্রশ্ন দেয় না যেটা আমরা পারবো না। একটু প্র্যাকটিসের প্রয়োজন, 2-3টে ক্লাস এবং বাড়িতে 1 সপ্তাহ যদি প্র্যাকটিস করো সেই স্ট্রাকচার মেনটেন করে, তাহলেই পরীক্ষায় উত্তর লিখে আসতে পারবে। হয়তো এখান থেকে ম্যাক্সিমাম 2টো প্রশ্ন থাকতে পারে, তার বেশি থাকবে না। তো এই যে টোটাল একটা সিলেবাস, এবার ভালো করে লক্ষ্য করে দেখো, আমি যে সিলেবাসের বিষয়গুলো বললাম, এবার এক কথায় আমি মূল পয়েন্টগুলো বলছি। আমাদের দার্শনিক ভিত্তি পড়তে হচ্ছে, তার সঙ্গে মনস্তাত্ত্বিক ভিত্তি পড়তে হচ্ছে, এরপর রয়েছে সামাজিক ভিত্তি, তার সঙ্গে প্রাচীন এবং মধ্যযুগের শিক্ষা ব্যবস্থা, প্রাচ্যের শিক্ষাবিদ পাশ্চাত্যের শিক্ষাবিদ যারা রয়েছেন, তার সঙ্গে ভারতীয় শিক্ষার যে ইতিহাস সেই সম্পর্কে জানছি। গণমাধ্যম পড়তে হচ্ছে, নির্দেশনা পরামর্শদান, মানসিক স্বাস্থ্য, পরিমাপ মূল্যায়ন এবং স্ট্যাট বা পরিসংখ্যান। ভালো করে যদি আমরা লক্ষ্য করি, যতগুলো বিষয় বা টপিক এখানে রাখা হয়েছে, আমরা একেবারে যবে থেকে পড়াশোনা শুরু করেছি আজ পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্ট যাকে এর সঙ্গে যুক্ত হয়ে রয়েছে। কোথাও ইতিহাস রয়েছে, কোথাও ভূগোল রয়েছে, কোথাও বিজ্ঞান রয়েছে, কোথাও সাহিত্য রয়েছে, কোথাও ম্যাথ রয়েছে, আবার কোথাও দেখতে পাচ্ছি প্রযুক্তিও যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে এডুকেশন বা শিক্ষা বিজ্ঞান এমন একটা সাবজেক্ট যেটা পড়তে গেলে আমাদের প্রত্যেকটা বিষয়কে এর সঙ্গে যুক্ত করতে হচ্ছে। অর্থাৎ মাঝখানে যদি আমরা একটা পয়েন্ট করে এডুকেশনকে হাইলাইট করি, তার চারপাশে তোমরা শুধু বিভিন্ন সাবজেক্টকে বসিয়ে দাও, দেখবে শেষ হচ্ছে না সাবজেক্টের, সব বিষয় কিন্তু লুকিয়ে রয়েছে। তখন তোমাদের মনে হবে তাহলে স্যার এই যে 3 মাস সময় রয়েছে, এত সাবজেক্ট এত বিষয় কি করে পড়বো। এটাই তো সব থেকে বড় বিষয়, কারণ তোমরা তো এই প্রত্যেকটা টপিক পড়ে এসেছো, তাহলে আজকে আবার কেন জানতে হচ্ছে? তার একটাই কারণ, 3 মাস সময় আমাকে পরীক্ষায় উত্তর লিখে আসতে হবে, চাকরি পেতে হবে। তো সেই জায়গা থেকে আমাদের পরীক্ষার পদ্ধতিটা এবার বুঝতে হবে যে আমি কিভাবে সেই পদ্ধতি অ্যাপ্লাই করলে পাশ করতে পারবো। টপিক তো প্রত্যেকের কাছেই রয়েছে, বইও প্রত্যেকের বাড়িতে আছে, কিন্তু 3 মাস সময় আমি প্রত্যেক সপ্তাহের প্রত্যেকটা দিন কিভাবে অ্যাপ্লাই করব নিজের জন্য, যেখানে আমি এই টপিকগুলোকে কভার করতে পারবো। এবার আমি সেই প্রসঙ্গটায় আসছি যে কিভাবে আমরা পড়বো। আমি বললাম পড়ার ক্ষেত্রে এখন কিন্তু যে বয়সে তোমরা পৌঁছে গেছো, নিশ্চয়ই ওই সকালবেলা পড়তে বসো, সন্ধেবেলায় কেন পড়তে বসলে না, রাত্রে কেন তাড়াতাড়ি শুয়ে পড়লে, এগুলো কেউ বলবে না তোমাদের। তার কারণ কি, তুমি এখন বড় হয়েছো, তোমার বোঝার ক্ষমতা এসেছে, তুমি নিজেই জানো কি করতে হবে। তাই সেই জায়গাটায় আমাকে আর যেতে লাগছে না। যেটা দরকার সেটা হচ্ছে যে টপিকগুলো আছে, কিছু কিছু টপিক দেখবে তোমার মনের মতো, তোমার সহজেই মনে থাকে। আর কিছু কিছু টপিক আছে, এই টপিকটা আবার সিলেবাসে রাখলো, আমার তো পড়তে ভালোই লাগে না। এগুলো ব্যক্তি বিশেষে কিন্তু পার্থক্য ঘটে। কারোর মূল্যায়নের চ্যাপ্টার খুব ভালো লাগে, কারোর সামাজিক ভিত্তি খুব ভালো লাগে, কারোর মনস্তাত্ত্বিক ও মনোবিদ্যা আমার তো খুব প্রিয়। এটা তোমরা নিজেরাই কিন্তু বলে থাকো। তাহলে যে জায়গাটা তোমার জানা আছে, এখানে আমি ধরে নিলাম 10টা টপিক আছে, ধরে নিলাম 10টা টপিক আছে, 10টা টপিকের মধ্যে 3টে টপিক তোমার আয়ত্তে একেবারে, এই 3টে টপিক থেকে প্রশ্ন দিলে আমি পারবোই, কারণ সেই কনফিডেন্স লেভেলটা তোমার মধ্যে রয়েছে। হয়তো কিছু কিছু জায়গা যেটা তোমার জানা নেই, আলোচনার মধ্যে দিয়ে আমরা জেনে নেব। বাকি 7টার মধ্যে 4টে টপিক দেখা গেল হয়তো কিছুটা জানা কিছুটা জানা নেই, আর 3টে টপিক রয়েছে যে 3টে টপিক হয়তো আমার ভালো লাগে না বা সেইভাবে আমি গুরুত্ব দিইনি। তাহলে প্রথম কাজ কি হবে, যে টপিকটা সব থেকে বেশি মনে হচ্ছে আমার জানা নেই একেবারেই, সেই টপিকটা দিয়ে শুরু করো। আর যে টপিকটা তোমার আয়ত্তের মধ্য দিয়ে আছে, সেটা এখন থেকে রিভাইজড করো। অর্থাৎ কি করবে, সামনে প্রশ্ন বা বই রাখো আর মনে মনে বলতে থাকো এটা যেন কি। এই যেমন ধরো একটা উদাহরণ দিচ্ছি, তুমি পড়ছো গান্ধীজি সম্পর্কে, পাচ্ছের একজন শিক্ষাবিদ, তুমি দেখলে গান্ধীজি তো আমার জানাই আছে, তাহলে কি পড়বে, তিনি কি কি সৃষ্টি করে গেছেন পড়ছো। বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা সম্পর্কে তার যে বৈশিষ্ট্যগুলো, এই যে বৈশিষ্ট্যগুলো তোমাদের মনে হতে পারে এত বৈশিষ্ট্য আমি জেনে কি করব। তোমার পরীক্ষায় ওখানে একটা প্রশ্ন দিল, এমসিকিউ প্রশ্নতে দিয়ে দিল
বুনিয়াদী শিক্ষার বৈশিষ্ট্য নয়, নয় বলে 4টে অপশন দিয়ে দিল, তার মধ্যে একটা ভুল থাকবে। এবার তুমি ভাবলে এমসিকিউ আসবে, আমি তো দুটো বৈশিষ্ট্যই মুখস্থ রেখেছিলাম, তাহলে 4টের মধ্যে থেকে বার করবে কি করে কোনটা ভুল? তাহলে যতগুলো বৈশিষ্ট্য আছে তোমাকে জানতে হচ্ছে। অনেক সময় ওইভাবে না দিয়ে এইভাবে সাজিয়ে দিতে বললো, 2 3 5 1 4, এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে স্ট্রাকচারটাকে তৈরি করতে বলছে। এবার 5টা পয়েন্ট দিয়ে দিয়েছে, কোন উত্তরটা ঠিক হবে? 2 5 3 2 1 এইভাবে যে দিচ্ছে এটা, নাকি 4 3 5 1 এইভাবে যেটা দিচ্ছে কোনটা? এবার তোমার যদি পরপর সেই ধারাবাহিক বিষয়টা মাথায় না থাকে, ওই একটা সাজানোর ক্ষেত্রে যে ভুল হয়ে যাবে, তোমার নম্বরটা চলে গেল, তার সঙ্গে কি হচ্ছে, তোমার সময় নষ্ট হচ্ছে, এবং তার সঙ্গে মাথাটাও কিন্তু গরম হতে শুরু করবে। কেন? কারণ তোমার মনে হবে এত হ্যাপাজার্লি আমি তো নিতে পারছি না। কিন্তু যে মানুষ পড়ে গেছে, অর্থাৎ যার আয়ত্তের মধ্যে রয়েছে, সে দেখা গেল প্রথমেই 3টে ধরে নিয়েছে, ওই 5টা অপশনের মধ্যে 3টে কার পর কোনটা হবে সে ধরে নিয়েছে, আর পড়ে আছে দুটো, একটু কনফিউশন তৈরি হচ্ছে। এবার সে দেখে নিল যে না, এটাই আগে হবে, এই সিটা হয়তো শেষে হবে, দিয়ে তখন কিন্তু সে বেরিয়ে গেল। তাতে কি হলো? তার সময়টাও কম লাগলো। এটার কারণ ছিল একটাই, সে বিষয়টাকে পড়েছিল, তোমার মতো দুটো বৈশিষ্ট্য পড়েনি, সে সবগুলো বৈশিষ্ট্যই বোঝার চেষ্টা করেছে। পরীক্ষায় কিন্তু সবসময় বিপরীত দিক থেকে প্রশ্নগুলো দেওয়া হয়, কোনটা সঠিক নয়, কোনটা নির্ভুল, এই যে শব্দগুলো অ্যাপ্লাই করে, তোমরা গুরুত্ব দাও না। নির্ভুল বলেছে, তুমি খেয়ালই করো, ওটাকে ভুল দেখেছো, ওই নিটাকে লক্ষ্য করনি, ভুল ভেবে দাগ দিয়ে চলে এলে। সঠিক নয় বলেছে, নয়টার দিকে আর গুরুত্ব দাওনি, সঠিকটার দিকে তাকিয়ে অ্যান্সার লিখে চলে এলে। পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্নই বেশি দেয়, কারণ একটু ঘুরিয়ে প্রশ্নটা দেওয়ার চেষ্টা করে, যাতে কি হয়, তুমি একটু বেশি সময় অ্যাপ্লাই করো ওখানে, আর যত কম প্রশ্ন অ্যান্সার দিতে পারবে, এটা টার্গেট থাকে। কারণ অনেক শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে, তাই তোমাকেও বাড়িতে প্র্যাকটিস করার সময় এই উল্টো দিক থেকে কিন্তু ভাবতে হবে। এটা হলো একটা পদ্ধতি। এরপর কি, বাড়িতে আমি কোনো একটা বিষয় নিয়ে পড়া শুরু করলাম, ধরে নাও আমি ব্রাহ্মণ্য শিক্ষা নিয়ে পড়ছি, তাহলে একেবারে আমি প্রাচীন যুগে চলে গেছি। তাহলে সেই সময়কার থিমটাকে ভাবার চেষ্টা করো। তুমি আজকে এই যুগে বসে আছো, তুমি পড়ছো প্রাচীন যুগ, তাহলে সেই সময়কার শিক্ষা ব্যবস্থা, ঠিক যেভাবে আমরা চলচ্চিত্রে যখন আমরা কোনো পুরনো দিনের সিনেমা দেখি, একটা গ্রামাঞ্চলের দৃশ্য দেখছি, তপবনের পরিবেশ দেখছি, সেই জায়গাটা এবার ভেবে নাও। মানে প্রথমে একটা ছবি ভাবো, টপিকটাকে একটা ছবি ভাবতে হবে। কারণ বই বিষয়টা আমাদের কাছে তো নিরস, এটাকে যদি আমরা একটা ছবি ভেবে নিই, সেই ছবি ভেবে ভাবতে শুরু করি পড়াশোনাটা, তাহলে অনেকটা সহজ হবে। এবার আমি কি বললাম? ব্রাহ্মণ্য শিক্ষার কথা বললাম। ব্রাহ্মণ্য শিক্ষা নিয়ে যখনই আমরা পড়বো, তখন যদি ওই পরিবেশের আশ্রমটাকে ভেবে নিতে পারি যে কেমন থাকে ওই পরিবেশটায়। তপবন ভেবে নিচ্ছ, গাছপালা থাকে, আচ্ছা গুরু গিয়ে থাকতে হয়, গুরু এরকম হতে পারে, শিক্ষার্থীদের এই নিয়ম মানতে হয়, ওইখানে কিন্তু অনেকটা তোমার জানা হয়ে গেল। অর্থাৎ অনেকটা ঠিক অভিনয়ের মতো। কারণ আমরা বলি যে শিশুদের স্কুলের মধ্যে নাটক করাতে কেন বলি, অনেক দিন পর্যন্ত স্মৃতিতে থাকবে, আমি এই চরিত্রে অভিনয় করেছিলাম, সেই জন্য তার মনে থাকবে। তো সেই জন্য তোমরাও যখন প্রাচীন যুগের শিক্ষা ব্যবস্থা পড়ছো, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা, একটা স্ট্রাকচার মনের মধ্যে কল্পনা করে নাও। দেখো অনেকটা বিষয় কিন্তু থেকে যাবে অনেক দিন পর্যন্ত। এইবার তারপর সেই শিক্ষা ব্যবস্থার কি কি বৈশিষ্ট্য, কি হয়েছিল না হয়েছিল, সেই সম্পর্কে তোমরা জানার চেষ্টা করছো। এবার তোমরা বলবে স্যার এটা তো প্রাচীন যুগে অনেকটা তো মুখস্থ করলেই হয়ে যাবে, কিন্তু যদি আমরা সেখান থেকে চলে যাই মনস্তাত্ত্বিক ভিত্তি, মন তো মানুষের বোঝাই যায় না, তো এই জায়গাটা তো খুব জটিল। জীবন বিকাশের যে স্তরগুলো রয়েছে, শিশুদের এই যে শৈশব, বাল্যকাল, কৈশোরকাল, এই সময় তো বুঝতে পারি না কোন সময় কখন হিংসা জন্মাচ্ছে, কখন রাগ জন্মাচ্ছে, কখন ভালোবাসা জন্মাচ্ছে, কখন মানুষের মধ্যে কামনা বাসনা জেগে উঠছে। এগুলো এত কিছু, এত টু দা পয়েন্ট অ্যান্সার মনে রাখবো কি করে? তার জন্য উপায় রয়েছে। সেই উপায়টা কি? ছক তৈরি করে নাও। অর্থাৎ শৈশব, বাল্য, কৈশোর, যৌবন, একদম তার যে ভাগগুলো রয়েছে, সেগুলোকে ওপরে হেডিং করে পয়েন্ট আকারে লিখে নাও, ছোট্ট ছোট্ট করে। প্রাক্ষব্য বিকাশ, বৌদ্ধিক বিকাশ, সামাজিক বিকাশ, যা যা বিকাশ হয়, দুটো দুটো তিনটে করে শব্দ লিখে একটা পেজের মধ্যে ছক করে নাও। দেখবে যেটা তুমি পড়েছিলে 10 পাতা, তাই তো আছে জীবন বিকাশের স্তর যখন পড়বে বিকাশে, দেখবে 10 12 14 পাতা আলোচনা হয়েছে, ওটা তোমার একটা A4 পেজে তৈরি হয়ে গেল। তাহলে এখানে তুমি টেকনিক ব্যবহার করলে, সেই পেজটা তুমি এমন একটা জায়গায় রেখে দিলে, ঘুরতে ফিরতে একবার দেখে নিলে, দেখি তো সব বৈশিষ্ট্যগুলো মনে পড়ছে কিনা। অনেকে দেখবে বাড়িতে পুরোনো ক্যালেন্ডারের পিছনে আঠা দিয়ে আটকে রেখে দেয় এই পেজগুলো, সহজে মনে রাখার জন্য। আমরা সাল তারিখ, বিভিন্ন গ্রন্থ, কে কোন কমিশন সৃষ্টি করে গেছেন, সভাপতিদের নাম কি,
এগুলো কিন্তু এরকমভাবে ছক তৈরি করে দেয়ালে আটকে রেখে দাও ক্যালেন্ডারের পিছনে, ঘুরতে ফিরতে দেখতে থাকো। এই ভুলে গেলাম, একবার দেখি তো। আচ্ছা, ওইটা যেন কে সৃষ্টি করেছেন? আচ্ছা, কিন্ডারগার্টেন যেন কার সৃষ্টি? বিশ্বভারতী যেন কবে প্রতিষ্ঠিত হয়েছিল? নিজেই এলোপাথারি প্রশ্ন নিজের মনের মধ্যে তৈরি করো। আর সেই উত্তরগুলো যখনই খুঁজে পাচ্ছ না বা ভুলে যাচ্ছ, তোমার তো ছক লেখাই আছে, একটা সাল তারিখের ছক তৈরি করেছো, কে কোন কমিশন সৃষ্টি করেছে তার ছক তৈরি করেছো, সেইভাবে তখন দেখে নাও। এটা এক ধরনের পদ্ধতি। এরপরের পদ্ধতি হচ্ছে, মনে রাখার ক্ষমতা আমার নেই, আমি পড়ছি আর ভুলে যাচ্ছি, আমি পড়ছি আর ভুলে যাচ্ছি, সারাদিন পড়লাম, দিনের শেষে বলতে গিয়ে দেখলাম সারাদিন যা পড়েছি বৃথা, কারণ কিছুই যেন মনে পড়ছে না, সবই যেন কেমন একটা হয়ে যাচ্ছে, বলতে যাচ্ছি মনে আসছে অথচ মনে আসছে না। কেন হচ্ছে? তুমি চেয়েছিলে একদিনে আমি অনেকটা পড়ে নেবো, আমার তো 3 মাস হাতে সময়, তাই আমি একদিনে অনেকটা পড়ে নেবো। আমি আজকে 4টে টপিক পড়েছি সারাদিনে, 4টে টপিক পড়া শেষে যখন বলতে গেলে দেখা গেল 4টে কি 6টা প্রশ্নের অ্যান্সার তোমার মনে আছে। তাহলে সারাদিন চলে গেল, সময় নষ্ট হলো, আর তুমি পাজেন্ট হয়ে গেলে। কখনোই নয়। তুমি এমন 2টো বা 3টে টপিক বেছে নাও, যেটার মধ্যে একটা থাকবে একটু কঠিন বিষয়, একটা থাকবে একটু সহজ বিষয়, তাহলে একটা ভারসাম্য তৈরি হবে। কারণ সবই যদি শক্ত বিষয় একই দিনে পড়তে যাও, পাজেল্ট হয়ে যাবে। এবং যে জিনিসটা পড়বে, রাতে শোয়ার আগে অন্তত পক্ষে 10 মিনিট হাতে সময় রাখবে, যে আমি আজকে কি পড়লাম। একটা সপ্তাহ এই অভ্যাসটা করে দেখো, যদি না মনে থাকে পরের সপ্তাহে আমাকে জানাবে যে স্যার আপনি যেটা বলেছিলেন পুরোপুরি ভুল, আমরা এটা করেছি 1 সপ্তাহ ধরে, কিন্তু আমাদের কয় কিছুই তো মনে থাকছে না। মনে থাকবে, প্রথম সপ্তাহে হয়তো 50% মনে থাকবে, দ্বিতীয় সপ্তাহে ওটা 80% হয়ে যাবে। এটা আমার কথা নয়, এই যে তোমরা পড়বে প্রাচ্যের শিক্ষাবিদ বিবেকানন্দের কথা। তিনিই বলেছিলেন যে ভোর 3টের সময় যে মানুষটা উঠতে পারে না, 8টার সময় ওঠে, তাকে হঠাৎ করে 3টের সময় উঠতে বললে সে উঠতে পারবে না, তাকে জোর করে আমরা তুলে দেব, সে ঝিমোতে থাকবে, পরের দিন হয়তো সে 3টে আবারও চেষ্টা করবে, চতুর্থ দিন গিয়ে কিন্তু সে 8টায় কেন, সে 10টায় উঠবে, কারণ তার আর ওঠার ক্ষমতা থাকবে না। তার জন্য তাকে কি করতে হবে? একটু একটু করে এগোতে হবে, অর্থাৎ এক এক দিন 15 মিনিট 15 মিনিট করে সময় বাড়িয়ে 1 সপ্তাহ পরে তাকে আর বলতে লাগছে না, সে তখন অটোমেটিক 8টায় উঠে পড়ছে। তোমাদেরও তাই করতে হবে। প্রথম দিন পড়তে বসছো, অনেকদিন পড়ার সঙ্গে হয়তো ডিটাচ হয়ে রয়েছে, সেইভাবে এতটা সময় দিয়ে পড়ছো না, একটু একটু করে টপিক 2-1 দিন শুরু করো, 1 সপ্তাহ পরে দেখবে তোমার ইন্টারেস্টটা গ্রো করছে, তখন দেখবে তুমি নিজেই কোথা দিয়ে সময় চলে যাচ্ছে তুমি নিজেই বুঝতে পারছো না, অনেকটা সময় পড়ে ফেলেছো। আর যখন মনে রাখার ক্ষমতাটা এসে যাচ্ছে, অর্থাৎ এই যে 10 মিনিট করে রাতে ঝালাই করে নিচ্ছ পুরো বিষয়টাকে, সারাদিন কি পড়লাম, তখন দেখবে পড়ার ইন্টারেস্ট বেড়ে যাচ্ছে। আর যে বিষয়টা বারবার ভুলে যাচ্ছ, পাশেই একটা খাতা রাখবে, নিজেই প্রশ্ন লিখবে, নিজেই উত্তরটা লিখে নেবে, যে আমার 21 না 25, ও 2025 বলেছিল, না 2000 না, তো ওটা ওটা 1925 হবে, এই যে গুলিয়ে যাচ্ছে, লিখে ফেলো, দুবার লেখো, আজকে লিখলে আবার 4-5 দিন বাদে আর একবার লিখলে দেখবে অটোমেটিক মনে পড়ে যাচ্ছে। হতে বাধ্য। তাহলে যারা পরীক্ষায় গিয়ে এই যে 55 নম্বর বা 60 নম্বর বা 70 নম্বরের যে পরীক্ষাগুলো হচ্ছে, সেখানে কি করে গিয়ে তারা নম্বর পেয়ে আসছে? তারা পারছে, তোমরা পারবে না কেন? তারা তো এইভাবেই পাশ করে গিয়ে তারা চাকরি করছে, তোমরাও পারবে, শুধু সিস্টেমগুলোর গন্ডগোল হয়ে যাচ্ছে। আর ভাবো কি তোমরা এটাই, যে শর্ট প্রশ্ন মানে কখন আমরা সেই শর্ট প্রশ্নগুলো হাতে পাবো আর মুখস্থ করবো, পরীক্ষায় গিয়ে লিখে আসবো? সম্পূর্ণ ভুল ধারণা, সম্পূর্ণ ভুল ধারণা। কারণ কি, শুধুমাত্র শর্ট প্রশ্ন করলে পরীক্ষায় কি প্রশ্নটা হুবহু ওইভাবেই দেবে? হয়তো উত্তর ওটাই হবে, প্রশ্নটা তো ঘুরিয়ে দিতে পারে। আমি প্রশ্নটা একরকম ভাবে লিখলাম, একটা বাক্য তৈরি করে বললাম এর 4টে অপশন দিয়ে, অন্য একজন ব্যক্তি যখন প্রশ্নটা করছে, সে তো অন্য একটা ভাষা দিয়ে প্রয়োগ করতেই পারে। তাহলে তুমি তো ওইভাবে মুখস্থ করে গেছো শর্ট প্রশ্ন, এবার যখন পরীক্ষায় আসছে আর লিখতে পারছো না, তার একটাই কারণ, তুমি ভিতটার দিকে তাকাওনি, একেবারে গাছের মাথায় উঠে গেছো, সেই জন্যই সমস্যাটা তৈরি হয়েছে। একেবারে নিচ থেকে ধাপ ধাপ করে তো উঠতে হবে, তার জন্য কিন্তু পড়তে হবে। বারবার একটাই কথা আমি বলছি, প্রত্যেকটা টপিক এখানে যা আছে কোনোটাই তোমাদের অজানা নয়। এডুকেশন সাবজেক্টের যা যা বিষয় দিয়েছে, তোমরা প্রত্যেকটা টপিক একেবারে ক্লাস 11 থেকে আপ টু MA পর্যন্ত, এবং বিএড ডিএড যাদের করা আছে প্রত্যেকেই পড়েছো।
এবার কম বেশি কোনো একটা সাবজেক্ট, কেউ হয়তো বিএ ক্লাসে বেশি পড়েছো, কেউ হয়তো এমএ ক্লাসে বেশি পড়েছো, কেউ হয়তো বিএডে, বা কোনো একটা টপিক হয়তো ছিল না। যেমন প্রাচীন মধ্যযুগে যে শিক্ষা ব্যবস্থার কথা বললাম, বিএড ডিএডে এখন সেইভাবে নেই, কিন্তু সেটা বিএ ক্লাস এমএ ক্লাসে আছে। এরকম একটু পরিবর্তন হয়। ইউনিভার্সিটি আলাদা হলে সেখানে সিলেবাসের কিছু পরিবর্তন ঘটে, সেগুলো তো থাকবেই। সেটা কতগুলো হতে পারে, 10টা ইউনিট যদি থাকে সেখান থেকে 2-3টে নতুন বিষয় হতে পারে, সেটা অবশ্যই আলোচনার মধ্যে দিয়ে আমরা জেনে নিতে পারবো। তাহলে এই যে একটা সিলেবাস টোটাল এডুকেশনের উপর তৈরি করা রয়েছে, যেখানে প্রত্যেকটা সাবজেক্ট একটু একটু করে আমাদের জানতে হচ্ছে, কখনো ইতিহাস, কখনো সাহিত্য, কখনো বিজ্ঞান, তার মানে সেই সাবজেক্টগুলোর উপর কিন্তু নলেজ তোমাদের থাকতে হবে, কারণ একটার সঙ্গে একটা যুক্ত। যখন আমরা ইতিহাস পড়ছি, অর্থাৎ ভারতীয় শিক্ষার ইতিহাস, সেই ভারতীয় শিক্ষার ইতিহাসের যে পরিকল্পনাগুলো পড়বো, যে রিপোর্টগুলো আমরা পড়বো, তার মানে তো ইতিহাস পড়ার যে টেকনিক সেটাকে আমরা অ্যাপ্লাই করছি। যখন আমরা স্ট্যাট পড়ছি, স্ট্যাট পড়তে গিয়ে আমাদের রীতিমতো খাতায় লিখে লিখে অভ্যাস করতে হবে। শর্ট প্রশ্ন আসবে বলে তোমরা মুখে পড়ে নিচ্ছ, সেটা করলে হবে না। তাহলে প্রথম কাজ কি হবে, সূত্রগুলোকে লিখে ফেলো। যত রকমের সূত্র আছে প্রত্যেকটা লিখে একটা চার্ট তৈরি করে ফেলো। এবার সেই সূত্র মুখে বলবে না, একদিন চার্ট তৈরি করলে ভালো করে দেখে নিলে, দিয়ে না দেখে লেখার চেষ্টা করো। অবশ্যই ভুল হবে, প্রত্যেকটা লিখতে পারবে না প্রথম দিন, দুদিনে লেখো, তৃতীয় দিন 3-4 দিন গ্যাপ দিয়ে আবার লেখো, হয়ে যাবে 2 সপ্তাহের মধ্যে। তাহলে স্ট্যাটের জায়গাটা রেডি হয়ে যাচ্ছে। তাহলে এক একটা পার্ট আমি এগোচ্ছি কিভাবে তোমরা মনে রাখছো, এবং এক একটা অধ্যায় শেষ হচ্ছে। সামাজিকীকরণ, সামাজিকীকরণের ক্ষেত্রে অনেকটা বিষয়ই তোমাদের সেইভাবে পড়তে লাগবে না, কারণ আমরা তো সমাজের সঙ্গেই অভ্যস্ত। আমরা তো জানি সমাজের মধ্যে কি কি আছে, দল, জাতি, গোষ্ঠী কাদের বলে আমরা জানি না, সভা সমিতি আমরা জানি না কোনগুলো, সবই জানি এগুলো। তাহলে পরীক্ষায় যখন প্রশ্ন দিল, কোনটা দল বলে, কোনটাকে গোষ্ঠী বলে, কোনটাকে সমিতি বলে, এটা হয়তো আমার বুঝতে অসুবিধা হতে পারে, যার জন্য আমাদের আলোচনার একটু প্রয়োজন রয়েছে। যখন আমরা বিভিন্ন থিওরিগুলো পড়বো, প্যাভলভ বা থর্নডাইক, তাদের সম্পর্কে পড়তে গেলে সেই ব্যক্তিগুলো কোথাকার মানুষ সেই সম্পর্কেও পড়তে হয়। আমরা সবসময় তাদের থিওরি নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, এই থিওরিটা আসতে পারে, এর কোথায় ভুল ত্রুটি আছে, কোথায় শিক্ষাক্ষেত্রে অ্যাপ্লাই করেছিল। আগে তো সেই মানুষটাকে জানো, কোথাকার মানুষ তিনি। দেখা গেল পরীক্ষায় ওই অপশানে একটাও এলো না, হঠাৎ দিয়ে দিল প্যাভলভ ছিলেন বলে জার্মান রাশিয়ান বলে 4টে অপশান দিয়ে দিল। তখন ভাবলে এই রে, এটা তো আমরা পড়িনি, আমরা তার থিওরি পড়ে এসেছি, কোথাকার ব্যক্তি ছিলেন। তাহলে সেই মানুষটা কোথাকার জানবে না, তিনি দার্শনিক নাকি শিক্ষাবিদ না কে ছিলেন, এটুকু তো অন্তত জানতে হবে দুটো বাক্যে। সেটাই তো একটা প্রশ্ন। আর সিলেবাসে কি হয়, সিলেবাসে তো মূল পয়েন্টগুলোকে তুলে ধরা থাকে, তার বিস্তারটা তো অনেক বেশি। যে কথাটা আমি বৃদ্ধি বিকাশের ক্ষেত্রে বললাম, দুটো তো মাত্র শব্দ, বৃদ্ধি আর বিকাশ, এই দুটো শব্দের মধ্যে যে আলোচনাটা লুকিয়ে রয়েছে সে তো অনেক বৃহত্তর পরিধি। কারণ বিকাশের তো শেষ নেই, কোন দিকটা আলোচনা করবে। কিন্তু তবুও যেটা আমি বললাম, ওই রকম ছক করে 2-3টা করে পয়েন্ট লেখা থাকবে, যে কৈশোরের এই এই সমস্যা হয়, এই দিকগুলো ভালো, বার্ধক্যের ক্ষেত্রে এইটা হয়, বাল্যকালের এই সমস্যা হয়, শৈশবে এইটা হয়। তাহলে প্রত্যেকে যে কম্পেয়ার করছি এবং তার সাব পয়েন্ট করে করে লিখে রাখছি, তার মধ্য দিয়েই কিন্তু আমাদের এই টপিকটাও পড়া হয়ে গেল। তাহলে দেখো 3টে টপিক কত সহজে, 3টে টপিকই আলাদা দিক। একটা বললাম পরিমাপ মূল্যায়ন বা স্ট্যাটের দিকটা, সেটা ছিল অন্য ধরনের একটা বিষয়। আবার যখন আমি সামাজিকীকরণে বললাম, খুব সহজ একটা তোমাদের জানা বিষয়। যখন দার্শনিক ভিত্তির কথা বলছি, সেখানেও আমরা দেখতে পাচ্ছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সিলেবাস, তার পরিকাঠামো অনেকটাই আমরা ওয়াকিবহাল। যদিও বর্তমানে উচ্চ মাধ্যমিকের সিলেবাস এবং তার স্ট্রাকচার পরিবর্তন ঘটেছে, এটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। সেমেস্টার সিস্টেম চালু হয়ে গেছে, যেহেতু এডুকেশন পড়ছো, তার একটা পার্ট এখানে আমাদের অবশ্যই জানতে হবে। এরপর যে আর একটা জায়গা রয়েছিল, সেটা হচ্ছে গণমাধ্যম। এই যে গণমাধ্যমের ক্ষেত্রে একেবারে রেডিও দিয়ে তোমরা শুরু করো। সেই সময়কার অনেক আমরা জানি যে প্রাচীন মধ্যযুগের ক্ষেত্রে কিন্তু রেডিও, তার মধ্য দিয়ে সব বার্তা আমরা পেয়েছি। তার মানে কানকে সচেতন রাখতে হতো। কানকে সচেতন রাখার ফলে একটা অঙ্গ কাজ করছে বলে সেজন্য অনেক ডিপলি মন দিয়ে আমরা শুনতাম। কিন্তু আমরা বর্তমানে কি বলি, যে দূরদর্শন হলে আরো সুবিধা হয়, কেন, সেখানে সামনে ছবিটা দেখছি, কথা শুনছি, দেখাশোনা কাজ করছে, সেজন্য আমাদের বুঝতে সুবিধা হবে। আবার কেউ কেউ বলবে, কেন, আমরা যখন চলচ্চিত্রে যাই সেটা কিন্তু বাস্তবের জিনিসকেই তুলে ধরা হচ্ছে, শিক্ষার কোনো বিষয়কে যখন চলচ্চিত্রায়ন করা হয় তখন তো আরো ভালো মনে থাকবে। নিশ্চয়ই যত দিন যাচ্ছে টেকনোলজির উন্নতি হচ্ছে, সেগুলোকে আমরা অবশ্যই অ্যাপ্লাই করব। শিক্ষাবিদ যারা রয়েছেন তারাও বলে গেছেন, এবং যে শিক্ষার্থীদের জন্য আমাদের ভাবনা, অর্থাৎ স্টুডেন্ট, তাদের দিকে তাকিয়েও আমরা ভাববো।
এই যে তোমাদের নানা রকম বিষয়গুলো স্লাইড আকারে তুলে ধরা হয়, তোমাদের অনেক সুবিধা হয় না? ওই বড় বড় লাইন পড়ার থেকে ছোট্ট ছোট্ট বাক্য বা শব্দে লিখে দেওয়া হচ্ছে, 4টে পয়েন্ট সুন্দর করে একটা স্ক্রিনের মধ্যে চলে এলো, তোমরা দেখে নিলে, মাথার মধ্যে রয়ে গেল। এবার যদি একটা প্যারাগ্রাফ লিখে ওইখানে দেওয়া হতো, না তোমার দেখতে ভালো লাগতো, না তোমার পড়তে ভালো লাগতো। তো সেই জায়গা থেকে বারবার যেটা আমাদের দরকার, তোমরা ট্রেনিং কোর্সেও পড়ে এসেছো, যে মেথড অ্যাপ্লাই করতে হবে, কিভাবে আমি মনে রাখবো। আর যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে মানসিক স্বাস্থ্য। মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে তো আমি বললাম একটু আগেই, যে মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে তোমার মনটাকে কিন্তু সচল রাখতে হবে, কিন্তু চঞ্চল নয়। দুটো শব্দের মধ্যে কিন্তু পার্থক্য আছে। চঞ্চল হলে কি হবে? ওই সব এলোপাথারি হয়ে যাবে, সময় চলে যাচ্ছে, ঘড়ির দিকে তাকাচ্ছে, এই যে রাত 8টা বেজে গেল, 9টা বেজে গেল, 12টা বেজে গেল, আমার তো কিছুই তৈরি হলো না। মন তোমার চঞ্চল, তাই জন্য তুমি টেনশন করছো এবং খালি ভাবছো আমি কতক্ষণে কি করে কি শেষ করব, এই ভাবনাগুলো মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। আর যদি মন সচল হয় তাহলে কি হবে? তুমি ওয়াকিবহাল পাঠ পাঠ করো, আচ্ছা আমি এখন এই টপিকটা একটু পড়লাম, আচ্ছা একটু রেস্ট নিয়ে নিই, নিয়ে তারপর এটা একবার বলে নেবো, যদি দেখি যে মোটামুটি ঠিক আছে তাহলে আমি পরের টপিকটায় যাব। আর বিরাম দেবে, মানে পড়তে বলা হয়েছে বলে একদম 24 ঘন্টায় পড়তে শুরু করে দিলে তা তো নয়, সেটা কোনোদিন সম্ভবপর নয়। কোনো একটা বিষয় পড়ার পর একটু রেস্ট নেবে, নেওয়ার পর আবার পরবর্তী টপিকে যাবে, কারণ একটা টপিক থেকে বেরিয়ে আর একটা টপিকে যাওয়ার জন্য কিন্তু সাময়িক বিরতির প্রয়োজন পড়ে। তোমরা এই টেকনিকগুলো অ্যাপ্লাই করো না। তোমরা ভাবো কম্পিটিশনের মতো, ও 12 ঘন্টা পড়েছে আমাকে 16 ঘন্টা পড়তে হবে, ও 16 ঘন্টা পড়েছে আমাকে 18 ঘন্টা পড়তে হবে। ঘন্টার হিসাব করতে যেও না, টপিকগুলোর দিকে তাকাও, সেইগুলোকে বোঝার চেষ্টা করো। কারণ যদি এমন হয় 1 মাস পর আমি 2টো টপিক পড়েছি আর তুমি 4টে টপিক পড়েছো, দেখা গেলো আমি 2টো টপিক পড়ে 10টা প্রশ্নের মধ্যে 8টা অ্যান্সার দিচ্ছি, তুমি 4টে টপিক পড়ে 4টে অ্যান্সার দিচ্ছ, তাহলে কোনটা লাভ বেশি হচ্ছে? তাড়াহুড়োর দরকার নেই। 3 মাস সময় মানে একেবারে কমও নয় আবার খুব বেশিও নয়, এমনই একটা সময়, যদি প্রতিদিন সেটাকে কাজে লাগাও এবং যে কটা টপিক রয়েছে পার্ট পার্ট করে এক একটা সপ্তাহ ধরে একদম ছক করে নাও, সেই ছক অনুযায়ী পড়ো, যে টোটাল 10টা আমার ইউনিট রয়েছে, আমার হাতে 3টে মাস রয়েছে, শেষের 2টো সপ্তাহের জন্য নতুন কোনো ভাবনা থাকবে না, আমি একদম রিভাইজ দেবো। আর বাকি প্রত্যেকটা যে সপ্তাহ রয়েছে গুনে নাও কটা সপ্তাহ হচ্ছে, এইভাবে আমি কাজগুলো করব। তাহলে এই হচ্ছে আমাদের শিক্ষা বিজ্ঞান বা এডুকেশনের টোটাল সিলেবাস। এবার কারোর মনে হতে পারে স্যার আমাকে কি বই কিনতে হবে, স্যার আমি কোন বইটা ফলো করবো, এগুলো তোমরা বলতে থাকো। বাজার চলতি কোনো বইয়ের কথা আমি কোনোদিন বলি না। কেন বলি না তার কারণ আছে। বিভিন্ন সাবজেক্ট, বিভিন্ন লেখক তারা বই লিখছেন, সেই বইগুলোর মধ্যে কোনো 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 একটা বই, সেখানে কোনো একটা টপিক ভালো আছে, আবার অন্য আর একটা রাইটারের বই নাও, সেখানে অন্য একটা টপিক ভালো আছে, তাহলে তুমি কতগুলো বই কিনবে? এটা একটা বিষয়। প্র্যাকটিস সেট, এটা তোমরা প্রশ্ন করার সময় প্র্যাকটিস করতে হবে, তো একটা সেট কিনে নিই, কিনতেই পারো, অবশ্যই প্র্যাকটিস করবে। প্র্যাকটিস সেটে কিন্তু উত্তর ভুল থাকে, কনফিউশন তৈরি হবে, কারণ সেখানে ঠিকঠাকভাবে সাজানো থাকে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবে প্র্যাকটিস সেটের ক্ষেত্রে যেটা হয়, উত্তর ভুল থাকার জন্য তুমি এবার কনফিউজড হয়ে যাচ্ছ, তার থেকে নিজে বাড়িতে প্রশ্ন তৈরি করে লেখো। শর্ট প্রশ্ন মাধ্যমিক তোমাদের 11-12 একাদশ দ্বাদশ শ্রেণীর যে পাঠ্য বইগুলো রয়েছে সেখানেও শর্ট প্রশ্ন রয়েছে, বিএ ক্লাস এমএ ক্লাসেও এখন আছে, বিএডেও আছে শর্ট প্রশ্ন, সেইগুলো পড়ো, অনেক তথ্য আছে সেখান থেকে। আর এখন বর্তমানে মোবাইল প্রত্যেকের হাতেই রয়েছে, সেখানেও এখন আমরা অপশান পাচ্ছি, সেখানেও অনেক শর্ট প্রশ্ন, এসে কিউ এমসিকিউ, শুধুমাত্র এমসিকিউ দেখবে না, এসে কিউগুলো দেখবে, কারণ সেন্টেন্সের বা বাক্যের আকারে কিন্তু জানাটা খুব দরকার। একটা প্রশ্ন দিয়ে এক কথায় জেনে তুমি উপলব্ধি করতে পারবে না, যখন বাক্যের আকারে আছে, তুমি যখন ওইটা পড়ছো সেন্টেন্সটা, তোমার মিনিংটা কিন্তু মাথার মধ্যে যাচ্ছে, যার ফলে কি সুবিধা হচ্ছে, যে কি বলছে সেটা তুমি বুঝতে পারছো, তখন হঠাৎ করে ওই ঢিল ছুটতে হচ্ছে না যে উত্তরটাই কি করব। এবার এই ঢিল ছোড়া প্রসঙ্গে আর একটা প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে এটাও একটা টেকনিক। সেটা কি? আমরা বলি আন্দাজে উত্তর লিখবে না, এর একটা ভালো দিক আছে একটা মন্দ দিক আছে। খারাপ দিকটা কি? আমি পড়িনি বলে সেক্ষেত্রে আমি আন্দাজে কাজটা করলাম, যে যদি লেগে যায় ভালো, ও সব অপশান বি দিয়ে দেবো, সব অপশান সি দিয়ে দেবো, এটা হচ্ছে ফাঁকিবাজি। এরম করে তোমার হয়তো দেখা গেল 60টা প্রশ্নের মধ্যে 10টা ঢিল লাগলো, কখনোই সেটার দিকে যাবে না। এই পদ্ধতি একটা ভালো দিকও রয়েছে। ভালো দিকটা কি? অনেক শিক্ষার্থীকে আমরা দেখেছি যে আন্দাজ করারও একটা টেন্ডেন্সি আছে, এটাও কিন্তু একটা টেকনিক। তারা কি করে, প্রথমে 2টো অপশানকে বাদ দিয়ে দেয়,
ABCD চারটে যে অপশান আছে, এই ক্ষমতাটা তার মধ্যে আছে। সে প্রথমেই বেছে নেবার একটা ক্ষমতা যে এই দুটো কোনোভাবেই হতে পারে না। এবার দেখা গেল C আর D বা A আর C, এই দুটোর মধ্যে তার কনফিউশন তৈরি হচ্ছে। আবার ভালো করে সে রিডিং পড়লো, পড়ার পর মানেটাকে উপলব্ধি করে A বা D যে উত্তরটা হবে দিয়ে দিল। তাহলে এটা কিন্তু একটা ভালো দিক। আর যারা ওই কনফিউজড হয়ে যায়, চারটেকে নিয়ে ঘুরপাক খাচ্ছে, এই না C হবে, C হবে কেন, এ তো A হবে মনে হচ্ছে, ঠিক দাগ দেওয়ার সময় না না B হবে, তার মানে কি সেই আন্দাজ করার ক্ষমতাটাও তার মধ্যে নেই। তাই আন্দাজটাও কিন্তু একটা ভালো দিক, যেটা যদি তুমি সেইভাবে কাজটা করো, যেখানে তোমার 60টা প্রশ্নের মধ্যে হতেই পারে 10টা প্রশ্ন তুমি একেবারে নতুন পেয়েছো, 10টা প্রশ্ন সম্পর্কে তোমার কোনো ধারণাই ছিল না এরকম প্রশ্ন আসতে পারে, কিন্তু তুমি লিখতে পারছো। কি করে পারছো? ওই যে টেকনিকটা অ্যাপ্লাই করছো, প্রথমেই দুটোকে সাইড করে দিয়েছো অপশান, আর বাকি দুটোর মধ্যে একটু ভেবে নিয়ে কাজটা করলে দেখা গেল হয়তো তোমার দুটো ভুল হয়েছে, 10টার মধ্যে 8টা ঠিক হয়ে গেছে। এরকম শিক্ষার্থীর সংখ্যাও কিন্তু অনেক, যার জন্য তারা ওভারকাম করে বেরিয়ে যেতে পারে। এটাও কিন্তু ভালো দিক। আর যেটা করবে, প্রতিদিন যখন যে টপিকটা পড়ছো সেটা একটা খাতা পাশে থাকছে, সেই খাতাতে তুমি নতুন কি ধরনের প্রশ্ন পাচ্ছ দেখবে, বন্ধু বান্ধবের সঙ্গে আলোচনা করছো, নিজে পড়াশোনা করছো, নেট সার্চ করছো, যেগুলো একটু নতুনত্ব। তুমি তো বিবেকানন্দ সম্পর্কে পড়েছো, গান্ধী সম্পর্কেও পড়েছো, সামাজিক ভিত্তি পড়েছো, গণমাধ্যম পড়েছো, সবই পড়েছো, কিন্তু হঠাৎ দেখলে একটা নতুন ধরনের প্রশ্ন পেয়েছো, সেটা দেখে তুমি জাস্ট পড়লে, পড়ে বেরিয়ে চলে গেলে না, ওইটাকেই তুমি খাতায় লিখে রাখবে, কারণ নতুন প্রশ্নটা কিন্তু দুদিন বাদে আর মনে পড়বে না, কারণ সবে তো দেখছো তুমি। তাই নতুন যেটা পাবে হাতের সামনে সঙ্গে সঙ্গে খাতায় লিপিবদ্ধ করো। আর এটা কখনোই মাথায় রাখবে না যে যিনি আমাকে গাইড করছেন, সেটা ম্যাডাম হোক বা স্যার হোক, যিনি গাইড করছেন তিনি আমাকে যতক্ষণ না বলছেন আমি পড়বো না, এই মানসিকতা কিন্তু একদম নয়। এটা কিন্তু চাকরির পরীক্ষা। জবে থেকে নোটিশ বেরিয়েছে, আমি এই প্রথমেই এই কথাটা ওই জন্যই বললাম যে তোমরা পড়াশোনা শুরু করে দিয়েছো, কারণ আমার ধারণা শুরু করে দিয়েছো। তো সেই জায়গা থেকে তোমরা পড়াশোনাটা চলছে তোমাদের, এবং আমার কাজ হবে তোমাদেরকে গাইড করা, যে টপিকগুলো রয়েছে সেই সম্পর্কে একটা ধারণা দেয়া, যে জায়গাগুলো তোমাদের জানা নেই বা জানা আছে আর একবার বলে দিলে সে জায়গাটা বুঝতে সুবিধা হবে, সেগুলোকে ধরিয়ে দেয়া। তারপর তো তোমরা প্র্যাকটিস করছো। তো এইভাবেই আজকে এডুকেশনের যে সিলেবাসটা রয়েছে সেই সম্পর্কে তোমাদের ধারণাটা দিলাম। এরপর একটা কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে আমরা আলোচনায় যাব। ধন্যবাদ।